আসছে কান্নায়, তখন আমি বুঝতে পারছি যে আমার বাবার হয়তো বা কিছু হয়েছে। বুঝতে পারি নাই যে আমার নাই। এই এলাকার কেউ বলতে পারবো না যে আমরা দুজন দুলাভাই বা আমি আর আমার সম্বন্ধী হয়। বিচার চাই, আমার ভাইকে যারা মারছে তাদের যাতে সব বিচার হয়, এটাই। আচ্ছা, বুঝতে পারি না যে বাবা আমার নাই, মনে হয় কোথাও আছে, বাবা ফিরে আসবে। লাইন খুলে দিছি কিন্তু সেলাইন লাইন খোলা আছে। হ্যাঁ লাইন খোলা আছে। ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করছেন, তারপর পড়ালেখা আর পড়াইতে পারি নাই। তার পরিবারে তার 2 বোন আছে, এক ছেলে। আর তার বাবা 2012 সাল থেকে মানসিকভাবে পাগল। আন্দোলনে প্রতিদিনই যেত, কিন্তু আমি জানতাম না কারণ সবসময় বাইরে একটু থাকতো। অফিস থেকে বের হয়ে 9টা-10টার দিকে রুমে আসতো। বৃহস্পতিবারে তো ওই অফিসে গেছে, অফিসে যাওয়ার পরে দিয়া 10টা, 10:30টার দিকে, কারণ আমি তখন অফিসে যাইতাম একটু দেরি করে। ওই আবার বাসায় না এসে সরাসরি সেইখানেই আসছে, রামপুরা ব্রিজ থেকে। সন্ধ্যা তখন 7:30টা কি 8টা হবে, তখন জোর করে ওইখান থেকে নিয়ে আসছে। বৃহস্পতিবার দিন আমি কাজ থেকে আসার সময় 18 তারিখে তখন বসুন্ধরা কাজ করতেছিলাম, তাতে আসার সময় আমি রামপুরা ব্রিজ থেকে নিয়ে আসছিলাম ওরা জোর করে। বাসায় আনার পরে সে নিচে অনেকক্ষণ দাঁড়াইয়া ছিল, নিচে কয়েকটা দোকানদার আছে ওইখানে, এই কোনায় আমার বাসায়। সে দোকানদার আবার হাজবেন্ড অনেক বুঝাইছে যে তুমি এক মায়ের এক ছেলে, তুমি এরকম আন্দোলনে গেছো কাম, শরীরের মুখে কি অবস্থা, আর যাও না বাবা। উপরে আসছে, উপরে আসার পরে খাটের উপরে বসার পর দিয়ে ওর চোখ টুক মুখ ঘামা অনেক, একদম জামা হাতে পায়ের দিকে তাকানো যায় না, ময়লাটার এমন অবস্থা। পরে আমি বললাম যে কি ব্যাপার, এরকম অবস্থা শরীরে, কই গেছিলি, কি আসা বেশি? কই কোথাও এমনি আসিলাম একটু গেটের কাছে। পরে দিয়ে জামাই বললো আরে না, আপনি জানেন কই আসছিল, ওই পুরো আন্দোলন নিয়ে চলতেছে সেইখানে, এই সেখান থেকে আমি নিয়ে আসছি। সেদিন দুপুরেও খায় না, তখন আমি রুমে আসছি। রুমে আসার পরে আমার এক কলির ভাই ছিল, তাকে দিয়ে আমি নাস্তা আনাইলাম। মানে ওর মুখ চোখ দিকে আমার একটা কেমন যেন একটা বুকটার ভিতরে একটা মায়া খাবার দাবার নিয়ে আসলাম। আনার পরে ওরকম দেখে আমি হাতের সাথে এরকম হাত বলেছি, তখন ও করে উঠছে। পরে আমি বললাম যে কি হয়েছে বাবা? পরে কিছু না, তখন দেখি শার্টের ভিতরে উপরে এখন সেই সেটা দাগ আরি। পরে আমি নিজে শার্টের বোতাম খুলছি, খোলার পরে দিয়ে যেদিকে পুরো ছোড়াগুলি খাইছে পায়ের ভিতরে। পরে আমি বললাম যে তুই ওইখানে গেছিলি কা, আজকে যদি তোর একটা গুলি টুলি লাগতো? পরে আরে না, গুলি মারবো না, গুলি মারার কি পারমিশন আছে? পারমিশন দেয় নাই। ওরা বললো এরা তো ছোড়া গুলি, কিছু হবে না। আর এরা বলে পিস পড়লে আমার মা বোন সবারই মা বোন আছে, রাজাকার বলছে। কারে রাজাকার বলছে? আপনার চিন্তা করছেন কথা? পরে আমি তুই কি ছাত্র? এটা একটা কথা কইলেন, ছাত্র না, তাতে কি হয়েছে? বলার পরে দিয়ে আমার বলে দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখায়। তখন মোবাইল থেকে বাইরে আবু সাইদের ছবি দেখাইলো। পরে দেখেন এই ভাই কত শিক্ষিত আর কত হইয়া। কিছুক্ষণ পরে যে খাবার দাবার আনছি, সে খাওয়া দাওয়া করলো, ওর খাটের বাড়ি খাইতেছে, আর আমি ওর দিকে তাকাই আছি। সেদিন রাত থেকে কেমন জানি ওর প্রতি আমার একটা মায়া হারিয়েছিল, জানি না। আমি তাকাই রয়েছি, তখন ভাবলাম যে আমি মা হয়ে তাকাই রয়েছি, যদি দেখে তাহলে কি বলবো যে দেখো আমি খাইতেছি, মা আমার দিকে তাকাই রয়েছে। তাই আমি বইলে খাটের দিকে শরীরে অন্য সাইডে পড়ছি। এইটাই বাবার আমার স্বার্থ গেছিল। কোন ফাঁক দিয়ে বাইরে হয়ে গেছে গা, আমরা তো আর টের পাই নাই। পরে আমি আবার নাস্তা টাস্তা খাই নিচে গেছি যে খুঁজতে যে আছে কিনা, কই আছে গেছে কিনা। পরে দেখি নিচেও নাই। পরে আমি ফোন দিছিলাম আবার 10:30টার দিকে, তখনও রামপুরা ব্রিজের দিকে যাই নাই, তখনও আমাদের অফিসের গেটের সামনে। পরে আমার বলছিল যে ভাই আপনিও আসেন, এক লগে যাই দুজনে। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি, 10-15 মিনিট লাগবো, আমি ফ্রেশ হয়ে গোসল টোসল করে আইতেছি। গোসল টোসল করে বাইরে এসে ওয়াশরুমেতেই যে এই ঘটনা, আগে গুলি খাইছে। পরে তো আমি দৌড়াদৌড়ি করে গেছি,
আমি ছিলাম পছন্দ সেই বাজার নিয়ে সামনে আগে আসতেছি, আর তখন দেখি বের সময় দূরত্ব সার্জেন্টের আপনি যেখানে আসছিলেন ওইখান থেকে দূরত্ব যাইতেছে। তখন আমি ওরে বললাম যে কি ব্যাপার, রাকিব এত দূরত্ব কই যাও? ওই বললো যে আম্মু শোনেন না। আমি বলছি কি? পরে রাকিব ভাই তো বললে গেছে। এই দুজন তাড়াতাড়ি রিক্সা নিয়ে জিজ্ঞেস করলাম কোথায়, নাগরিক হাসপাতালে। তো এখানে গেছি, আমি অনেক কান্নাকাটি করছি। সবাই বলছে যে আপনি তো মা কান্নাকাটি করেন না, আপনি যদি কান্নাকাটি করেন তাহলে ওই সহ্য করতে পারবে না, আরো বেশি। আরো কিছুক্ষণ পরে বলছে যে এখান থেকে ওরা ঢাকা মেডিকেল নিয়ে যাইতে হইব। তারপরে তো আমি আমার বোন জামাই আর জামাইয়ের কয়জনে উঠছি। গাড়িতে যে হুজুর ছিল সে অনেক গোটা পরে মুখে টোকে ফু দিছে, করছে। তার কিছুক্ষণ পরে দিয়ে একটু নিচু হয়ে শুয়েছে। শোয়ার পরে মাথাটা ডান দিকে ঘুরানো ছিল, পরে পছন্দ আমার দিকে তাকিয়ে সেই বড় বড় চোখ করে তাকাই আছে। এমন ভাবে তাকাইছে মনে হয়েছে আমারই ভয় লাগছে এমন ভাবে। তো আমি বললাম যে বাবা কি হয়েছে? এসে না কিছুক্ষণ পর খালি এই তিনটা ডাক দিয়েছিল, আমারে আমারে। পরে আমি বলছি বাবা তাও বলছি আমারে ডাকো না তুমি, আল্লাহরে ডাকো। পরে যে আমি আইসিইউর ভিতরে গেলাম, জবাবি দেখলাম, গালে মুখে চুমে দিয়ে আসলাম। আসার পরে আমি বাইরে আসছি। যাকে একজন ওই যে লোক গেল রক্ত লাগবে বলছে, সে রক্ত নিয়ে কিছুক্ষণ পরে দিয়ে আসছে। সেই রক্ত কালেকশন করার জন্য কোনো প্রায় 1-1.5 ঘন্টা এখানে লাগাই আলাইছে। আমি আবার ভিতরে গেছি যে আমার বাবার কি হয়েছে এগুলো চেক করতেছে। তখন বাইরে থেকে দেখি আমি মাটিতে লুইটা পড়ছে কান্দায়। তখন আমি বুঝতে পারছি যে আমার বাবার হয়তো আমার কিছু হয়েছে। বুঝতে পারি নাই যে আমার নাই, হচ্ছে আমার কোনো অসুখ বা ভিতর। অনেকক্ষণ পরে বাইরে নিয়ে আসছে, বাইরে নিয়ে এক সাইডে রাখছে। বললো যে মর্গে নেওয়ার ব্যবস্থা করে নাকি। মর্গে নিব কেন? মর্গে নিব আমার বাবার কি হয়েছে? আমি দৌড়ে যাই বাবার বুকের কাপড়টা সরাই কিছুক্ষণ আমি কান পাইতে রয়েছে বুকে যে বাবার কোনো হয়নি। কারণ বাবার এমন সবই ছিল যে মনেই হয় না বাবা যে নাই। মর্গে নেওয়ার পরে দিয়া রাখলো। তারপরে আমাদের সাথে আমরা বললাম যে আমরা লাশটা নিতে চাই। পরে বললো যে লাশটা নিতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে, কোথা থেকে আসছেন? তখন বললাম যে আমরা রামপুর আতঙ্কনগর থেকে আসছি। পরে বললো যে ওইখানে বাড্ডা থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। বাড্ডা থানায় গেছি, তখন তারা বলছে যে না আমাদের এখানে হবে না, আপনি ঢাকা মেডিকেল নিয়ে গেছেন, ওই শাহবাগ হাসপাতালে যান, ওখান থেকে হইব। তো ওইখান থেকে হাসপাতাল থেকে ওই থানা থেকে ফোন দেওয়াইলাম। তারা বলতেছে যে না আমাদের এখান থেকে না। তারা যেখানে যেখানে বলছে তাই সবের নাম্বার নিয়ে গেছি, যে বলছে যে না কোথাও। কিন্তু আমরা তো জানতাম না যে সেদিন আসলে সরকার নিষেধ করে দিছে যে পুলিশের কোনো ক্লিয়ারেন্স দেওয়া হবে না বা কিছু। মানে ওখান থেকে এখানে 2 দিন এরকমই শুধু ঘোরাঘুরি করছে। তারপরে দিয়া জানতে পারছি যে ক্লিয়ারেন্স দেওয়া হয়। ওখান থেকে লাশটাও পাইতাম না, কারণ যেদিন মারা গেছে সেদিনকে সব লাশ দেখতাম শুধু বাইরে বের করে গার্জিয়ান বলে কেউ নিয়ে যাবো, মর্গে থেকে বের করে। আর সবাই এসে বলে কি ব্যাপারে এখানে লাশ কাটি, আমাদের লাশ কোথায়? ওখানে রেখে এরকম দেখতেছে। তখন আমার মনের ভিতরে আসলো তাহলে তো আমার বাবার লাশটাও তো সরাইলে তো আর পাবো না। কিছুক্ষণ পরে পুলিশের লোক ছদ্মবেশে অনেকজন, প্রায় 7-8 জন লোক সেই মর্গের সেইখানে আর এসে বাড়ি আবার লাশ আবার ইয়েতে নিয়ে গেছিল ফ্রিজে রাখার জন্য। তাও গার্জিয়ান যারা আছে কাউকে কিছু বলে না, সবাই পরে ওইখানে মর্গের ভিতরে দেখে যে কোনো লোক নেই। আমার ছেলেটা যেখানে ছিল সেখানে 18 জন ছিল। তার পাশে যে একটা রুম ছিল সেটার ভিতরে যত যে আগুন দিয়ে পোড়াই দিছে সেই লোকে প্রায় 100 কতজন ছিল। তারপর দিন সকালবেলায় পুলিশ গেছিল, তাদের দেখছে। পরে যে মেঝামারির ভিতরে ঢুকাইছিল, পরে রাত্রে আইনা ফ্রিজে রাখছিল। ওইখান থেকে পরে পোস্টমর্টম করে সে রবিবারে আমরা নিয়ে 3 দিন পরে আমরা লাশ পেয়েছি। হেয়ার পরে বরিশালে লাশ গেছে যাবার পর রাখিয়া, হ্যাঁ এইবার নামাজ পড়া যখন হয়েছে ওই মুসল্লিরা ওইখানে জানা যাচ্ছে। মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, গণ্যমান্য ওই জায়গার লোকজন, ধরেন জানা যায় লোক ধরেন 7 দিন 4 ছিল। আমার তো একটাই বড় ভাই, এখন আমার মাকে দেখার মতো কেউ নাই। ভাই ছিল দেখার মতো, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো কিছু করতে পারবো না। আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল যে আমাকে লেখাপড়া অনেক বড় করবো, আমি আম্মুকে দেখবো। একটা ভাই ছিল, যে ভাইটাও নেই, আম্মুর দেখার মতো কেউ নেই। আমি চাই যাতে লাস্ট আমার আম্মু দেখার দায়িত্ব নেয়। আর আমার ভাই মারা গেছে, যাতে বিচার চাই। আমার ভাইকে যারা মারছে তাদের যাতে সব বিচার হয়, এটাই। এটার বিচার আমি তো এটার বিচার কঠোরভাবে বিচার চাই, কারণ আমি
ওর সাথে আমি আর উনি একলগেই সবসময় চলাফেরা করতাম। এই এলাকার কেউ বলতে পারবো না যে আমরা দুজন দুলাভাই বা আমি আর হ্যাঁ আমার সম্বন্ধী হয়। সবাই জানে বা বন্ধু বান্ধবের মতোই চলতাম সবসময়। কাকরাইলে যাইতো, তখন আমার বলতো আম্মু আজকে আপনার খাবার বানালে খাবার নিয়ে যাইতো। সেই বাবার সব টিফিন করে খাবার নিয়ে যাইতো। অনেক ভিডিও গুলো ছবিগুলো যখন এগুলো দেখি আচ্ছা বুঝতে পারি না যে বাবা আমার নাই, মনে হয় কোথাও আছে, বাবা ফিরে আসবে এরকম মনে হয়। বাবা মারা যাওয়ার পরে দিয়ে আমি স্বপ্ন দেখি বাবা বিশাল মিছিল নিয়ে যাইতেছে, আমি ডাক দিই দেখি, তারপরে দেখেই বলি বাবা কই যাও কই যাও, বাবা শুনে না। 3 টাকার পরে আমার দিকে তাকে হামিজকে হাসতেছে দিয়ে সেই মিছিলের মাঝখান থেকে আবার চলে যায়। তাই আমি স্বপ্নে দেখছি মারা যাওয়ার 3 দিন পরে আবার কান্নাকাটি করে দেখি না। কষ্ট একটাই, খালি মারার আগে একটা কোনো প্রশ্ন করতে পারলাম না, বাবার একটু ধরতেও পারলাম না। যদি জানতাম তাহলে তো শত কষ্ট হইলো, যেটা মুখের কথা শুনতাম, বাবা মা বলে ডাকছে, কি বলতে চাইছিল তাও শুনতাম। যেই হোক কোনো আমার দাবি না, হত্যাকাণ্ডের ইয়ের আমি বিচার চাই। আর আমারও যখন নাতি আসলো, আমার যখন নাতি চলে গেছে, আর কিছু এগুলো জানি কেউ জানি আর আসে যায় না। এই পরিবারের দায়িত্ব নেওয়া উচিত, কারণ এই পরিবারটা তো সচ্ছল, আগে ইনকাম করার মতো যে এক ব্যক্তি ছিল সে তো আর নাই, এখন সে তো চলে গেছে। এখন এই পরিবারের পাশে কে দাঁড়াইবে? হ্যাঁ, সেইটা একমাত্র সম্বল ছিল এই পরিবারের, এখন তো আর সেই জিনিসটাও নাই। এখন এই পরিবারের জন্য সরকার যদি কিছু করে বা পরবর্তী সরকারও যাই করুক না করুক, যাতে যেটাই করুক পরবর্তী যেই আসুক যেন এই পরিবারটাকে যেন দেখে। আর ছোটবেলা থেকে আর নানা বাড়িতেই নানি অনেক মহব্বত করতেন নাতিরে, আর অনেক স্বপ্ন ছিলেন নাতিকে নিয়ে, নানা নানির খুব স্বপ্ন। তো ফ্যামিলিটা পুরাই আর কি অসহায়। যেমন মামা ছিলেন, মামাও চলে গেলেন গা, হ্যাঁ। তো এখন নানা নানির তো একটা স্বপ্ন ছিল নাতিকে নিয়ে, যে আমার নাতিটা এখন ছেলে সব। তো এই দুনিয়াতে মানে তাদের তো আর কেউ নাই ছেলে হিসাবে, হ্যাঁ। বাড়ির যে ছিল তার নিয়ে স্বপ্ন ছিল যে আমার নাতি একটা বাড়ি করব, আমরা এই জায়গায় থাকবো সবাই একসাথে। এখন তো নাতি চলে গেছে গা, এখন তো আর তাদের আশা ভরসা সব শেষ। তো এই জন্য চাই যে সরকার যেন এই ফ্যামিলিটাকে উপরে নজর দেয়, হ্যাঁ। ফ্যামিলিরা কিভাবে সামনে চলতে পারে, এই ফ্যামিলিরা কিভাবে ভালো থাকতে পারে, এটাই সরকারের কাছে আমাদের আশা।